আমার প্রিয় ক্লাস 10 মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো লাইফ সায়েন্স, জীবন বিজ্ঞান। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি এবিটিএ টেস্ট পেপার 2024-25 জীবন বিজ্ঞানে তোমাদের যে 38 নম্বর পেজ রয়েছে, সেখানেই তোমাদের প্রশ্নমান 2 মার্কসের প্রশ্ন তোমাদের থাকবে বিভাগ গয়েতে। আজ আমি তোমাদের পেজ 40 এবং 41-এ দেখবে তোমাদের 2 মার্কসের প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলি আমি তোমাদের লিখিত উত্তর সহ আলোচনা করে দেব। এর মধ্যে যে উত্তরগুলো তোমাদের জানা নেই, তোমরা অতি অবশ্যই এখান থেকে তোমরা স্ক্রিনশট তুলে নিয়ে মুখস্থ করে নিও। তোমাদের 2 মার্কসের মোট 17টি প্রশ্ন থাকবে। তার মধ্যে যে কোনো 12টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 2 গুণ 12 করে রয়েছে, মোট 24 নম্বর। আমাদের 3-এর দাগে প্রশ্ন এবং তোমাদের 2 মার্কসের প্রশ্ন থাকবে বিভাগ গয়েতে। 3.1-এর প্রশ্ন হলো মানবদেহে কোথায় কোথায় ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোন উৎপন্ন হয় তাহা উল্লেখ করো। স্ত্রীদেহে ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল ইস্ট্রোজেন হরমোন সংশ্লেষ ও নিঃসরণ করে থাকে FSH এই আমাদের হরমোন থেকে, এবং স্ত্রীদেহে ডিম্বাশয়ের পিত গ্রন্থি বা কর্পাস লিউটিয়াম থেকে প্রোজেস্টেরন হরমোন সংশ্লেষ ও নিঃসরণ হয় LH বা লিউটিনাইজিং হরমোন থেকে। 3.2-এর প্রশ্ন মানবদেহে শর্করার সঠিক মাত্রা নির্ণয়ে ইনসুলিন ও গ্লুকাগন হরমোনের বিপরীত ভূমিকা আলোচনা করো। মানবদেহে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে ইনসুলিন খরিত হয়ে রক্তের অতিরিক্ত গ্লুকোজকে যকৃৎ ও পেশিতে গ্লাইকোজেন রূপে সঞ্চয় করে রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়তে দেয় না। এবং গ্লুকাগনেরটা এইভাবে লিখবে যে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের আলফা কোষ থেকে গ্লুকাগন খরিত হয়ে ইনসুলিনের বিপরীত কাজ করে। রক্তে শর্করার পরিমাণ হ্রাস পেলে গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ায় যকৃতে সঞ্চিত গ্লাইকোজেনকে গ্লুকোজে বিশ্লিষ্ট করে এবং রক্তে সরবরাহ করে। এছাড়া গ্লুকাগন যকৃতে গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায় শর্করা ও প্রোটিন থেকে গ্লুকোজ সংশ্লেষ করে। গ্লুকাগন রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি করে। এরপরে 3.3-এর প্রশ্ন, এটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা স্টার দিয়ে রাখো। অ্যাকুয়াস হিউমার ও ভিট্রিয়াস হিউমারের পার্থক্য নিরূপণ করো। যখনই পার্থক্য লিখবে সেটা তোমাদের জীবনবিজ্ঞানে হোক ভূগোলে হোক এইভাবে লিখবে। প্রথমে বিষয় এবং তারপরে যে 2টি তোমাদের পার্থক্য লিখতে বলা হয়েছে তাদের লিখবে। মাঝখানে এইভাবে পেন্সিল এবং স্কেল দিয়ে দাগ টানবে। এখানে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি পেন দিয়ে করেছি। প্রথমে হলো বিষয় হলো অবস্থান। অ্যাকুয়াস হিউমারে লিখবে অক্ষিগোলকের অগ্র প্রকোষ্ঠের তরল এবং ভিট্রিয়াস হিউমার হলো অক্ষিগোলকের পশ্চাৎ প্রকোষ্ঠের তরল। পরবর্তী বিষয় গঠনগত বৈশিষ্ট্য। অ্যাকুয়াস হিউমারে জলীয় তরল, ভিট্রিয়াস হিউমার সান্দ্র ঘন তরল। 3 নম্বরে কাজ, সেখানে আমাদের অ্যাকুয়াস হিউমারে লিখবে করেনিয়া ও লেন্সকে পুষ্টি যোগায় ও প্রতিসারক মাধ্যম রূপে কাজ করে, এবং ভিট্রিয়াস হিউমারে প্রতিসারক মাধ্যম রূপে কাজ করে ও চোখের আকৃতি বজায় রাখে। তোমরা পার্থক্যটা একবার দেখে নাও। এখানে শুধুমাত্র পার্থক্য হিসেবে এসেছে এবং অ্যাকুয়াস হিউমার ভিট্রিয়াস হিউমার আলাদাভাবেও কিন্তু প্রশ্ন আসতে পারে। 3.4-এর প্রশ্ন, তুমি ওয়াংখেড়ে স্টেডিয়ামে বসে বিরাট কোহলিকে 6 মারতে দেখলে। এক্ষেত্রে তোমার চোখের উপযোজনটি শব্দচিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো। প্রথমে হবে সিলিয়ারি পেশির শিথিলীকরণ, সেখান থেকে লেন্স সরু বা পাতলা হয়, লেন্সের ফোকাস দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটে। 3.5-এর প্রশ্ন, পুনরুৎপাদনের ক্ষেত্রে মাইটোসিস কোষ বিভাজনের ভূমিকা কী? বিভিন্ন শ্রেণীর দেহাংশ দেহ থেকে বিচ্ছিন্ন হলে মাইটোসিস বিভাজনের দ্বারা তা পুনরুৎপাদিত হয়। যেমন কবচি ক্রাসটেসিয়া শ্রেণীর প্রাণীদের কাঁকড়া
কাঁকড়া হলো কবচী শ্রেণীর প্রাণী এবং তার পথ তারা মাছের বাহু আঘাত বা অন্য কোনো কারণে দেহ থেকে বিচ্ছিন্ন হলে মাইটোসিস বিভাজনের দ্বারা পুনরুৎপাদিত হয়। 3.6 প্রশ্ন, কোরকোদ্গম পদ্ধতিতে বংশবিস্তারকারী দুটি জীবের নাম লেখো, ইস্ট এবং হাইড্রা। 3.7 প্রশ্ন, গ্যামেট উৎপাদন ও অপত্য যৌনুর প্রকৃতি এই দুটি বিষয়ের ভিত্তিতে যৌন জনন ও অযৌন জননের মধ্যে পার্থক্য লেখো। তাহলে প্রথমে বিষয়, তারপর যৌন জনন, অযৌন জনন। পার্থক্য ক্ষেত্রে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আমার দেখা অনেক স্টুডেন্টই এই ভুলটা করে থাকে। শুধু জীবনবিজ্ঞান নয়, ইহা ভূগোল, ভৌতবিজ্ঞান প্রভৃতি ক্ষেত্রেই। ধরো তুমি খাতাতে এখানে যেমন আমি প্রথমে যৌন জনন লিখেছি, তারপরে অযৌন জনন, কারণ আমাদের এখানে পার্থক্যটা রয়েছে। যৌন জনন ও অযৌন জননের মধ্যে পার্থক্য লেখো। ধরো তুমি যে বই থেকে পড়েছো বা খাতা থেকে পড়েছো, সেখানে হয়তো অযৌন জননটা আগে রয়েছে, পরে যৌন জনন রয়েছে। এবং ছাত্রছাত্রীরা কি করে, এখানে যেহেতু যৌন জনন এবং অযৌন জনন আছে, তারা এখানে লেখার সময় অযৌন জনন এবং পরে তোমাদের এখানে যেহেতু যৌন জনন ও অযৌন জনন তারপরে রয়েছে, তারা যখন খাতায় লেখে প্রথমে যৌন জনন পরে অযৌন জনন লিখলো, কিন্তু যখন তারা লিখছে পার্থক্যটা, তখন ভুল করে অভ্যাসবশত তার খাতায় বা বইতে যেহেতু সেইভাবে পড়া ছিল, ওপরে যৌন জনন লেখা কিন্তু নিচে তারা লিখে দিল অযৌন জননের পয়েন্টগুলো এবং এখানে লিখে গেল যৌন জননের পয়েন্টগুলো। এইগুলো কিন্তু একদম ভুল করবে না, ইহা লক্ষ্য রাখবে। এরপরে এসো আমাদের পরেরটা দেখে নিই। 3.8 প্রশ্ন, বিশুদ্ধ বেগুনি ও বিশুদ্ধ সাদা ফুলযুক্ত মটর গাছের মধ্যে পরাগ নিষেক ঘটালে প্রথম অপত্য বংশে সৃষ্ট সব গাছই বেগুনি ফুল যুক্ত হয়। এক্ষেত্রে কোনটি প্রকট ও কোনটি প্রচ্ছন্ন কারণ সহ লেখো। আমরা বিশুদ্ধ বেগুনিকে দুটি বড় হাতের ভি ধরলাম এবং তার সঙ্গে আমাদের যে নিষেক করা হচ্ছে সেখানে আমাদের বিশুদ্ধ সাদা হলো ডব্লু এবং এদের মধ্যে ক্রস করলে যেটি তৈরি হবে সেটা হলো ভি, বড় হাতের ভি এবং ডব্লু। এবং সেখানে আমাদের বলা হয়েছে যে অপত্য বংশের সৃষ্ট সব গাছই বেগুনি ফুলযুক্ত, অর্থাৎ এখানে প্রথম অপত্য বংশে যে ফুলটি হলো সবকটি হলো বেগুনি। আমরা জানি যে বৈশিষ্ট্য বিপরীতধর্মী অন্য কোনো বৈশিষ্ট্যে প্রকাশে বাধা দেয় কিন্তু নিজে প্রকাশ পায়, তাকে বলা হয় প্রকট বৈশিষ্ট্য। এবং প্রচ্ছন্নর ক্ষেত্রে যে বৈশিষ্ট্য প্রকট বৈশিষ্ট্যের উপস্থিতিতে প্রকাশিত হয় না বা সুপ্ত অবস্থায় থাকে, তাকে বলা হয় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে এখানে যেহেতু সবকটি ফুলই বেগুনি, তাহলে এখানে বেগুনি ফুলের যে বৈশিষ্ট্য সেটি হলো প্রকট। সেজন্য এখান থেকে বোঝা যাচ্ছে যে বিশুদ্ধ বেগুনি ও বিশুদ্ধ সাদা ফুলযুক্ত মটর গাছের মধ্যে পরাগ নিষেক ঘটালে প্রথম অপত্য বংশের সৃষ্ট সব গাছই বেগুনি ফুলযুক্ত এবং এক্ষেত্রে প্রকট যেটি হবে সেটি হলো আমাদের যে বেগুনি ফুল সেটি, এবং প্রচ্ছন্ন হবে যেটি বিশুদ্ধ সাদা সিহা। এর পরের প্রশ্ন 3.10-তে ডারউইনের মতে প্রকরণ বা ভেদের কারণ আলোচনা করো। এটা তোমাদের সাঁতরা পাবলিকেশনের 99 পেজেতে রয়েছে বইয়ে। এখানে দেখো লেখা রয়েছে, ভেদ বা প্রকরণে ডারউইনের মতে পৃথিবীতে দুটি জীব কখনোই অবিকল একই রকমের হতে পারে না, অর্থাৎ দুটি জীবের মধ্যে কিছু না কিছু পার্থক্য বা ভেদ থাকবেই। এমনকি একই পিতামাতা দুটি সন্তানের মধ্যেও কিছু না কিছু পার্থক্য পরিলক্ষিত হয়। ডারউইনে মনে করতেন অবিরত ত্রিবিধ সংগ্রামের ফলে জীবদেহে প্রকরণ বা ভেদ স্পষ্ট হয়, যা প্রজননকালে অপত্য দেহে সঞ্চারিত হতে থাকে এবং পরিশেষে জীবের বৈশিষ্ট্য রূপে প্রতিষ্ঠিত হয়ে থাকে। ডারউইনের ধারণা অনুযায়ী ক্ষুদ্র ক্ষুদ্র ধারাবাহিক পরিবর্তনই ভিন্ন ভিন্ন প্রজাতির উদ্ভবের জন্য দায়ী। তাহলে তোমরা এইটা লিখে দেবে এবং তোমাদের যদি এই বইটা থাকে তাহলে তোমরা এখান থেকেও পড়ে নিতে পারো, অথবা যদি বোঝো তোমরা স্ক্রিনশটও তুলে নিতে পারো। এরপরে 3.11 প্রশ্ন, শিম্পাঞ্জির আচরণগত অভিযোজন কিভাবে তাকে দৈনন্দিন সমস্যার সমাধানে সাহায্য করে তার উদাহরণ দাও। শিম্পাঞ্জিরা কোনো পরজীবী দ্বারা আক্রান্ত হলে নিজেরাই বিশেষ ভেষজ উদ্ভিদ যেমন
অ্যাসপিলিয়া রুডিস খুঁজে এনে ভক্ষণ করে, ফলে পরজীবীদের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পায়। এখানে বানানটা দেখে নাও, ASPILIA RUDIS। 3.12 প্রশ্ন, জলক্ষয় সহনের জন্য উটের লোহিত রক্তকণিকায় কি কি অভিযোজিত বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? জলক্ষয় সহনের জন্য উটের লোহিত রক্তকণিকায় নিম্নলিখিত অভিযোজিত বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এক হলো উটের লোহিত রক্তকণিকাগুলি RBC অপেক্ষাকৃত বড়, ডিম্বাকার এবং নিউক্লিয়াস যুক্ত হয়। এই ধরনের লোহিত রক্তকণিকাগুলি জল নিরুদন হ্রাস করে। ডিম্বাকার লোহিত কণিকা জল নিরুদন কালেও সহজেই রক্তস্রোতে প্রবাহিত হতে পারে। উট যখন প্রচুর জল পান করে তখনও আরবিসিগুলি বিদীর্ণ হয় না। এরপরে আমাদের 3.13 প্রশ্ন, মানুষের কার্যকলাপ কিভাবে নাইট্রোজেন চক্রকে প্রভাবিত করে তার দুটি উল্লেখ করো। মানুষের কার্যকলাপ নাইট্রোজেন চক্রকে বিভিন্নভাবে প্রভাবিত করে। এক হলো নাইট্রাস অক্সাইড N2O, একটি শক্তিশালী গ্রিনহাউস গ্যাস ব্যাপকভাবে বেড়ে গেছে। এছাড়া নাইট্রোজেনের অন্যান্য অক্সাইডগুলির নাইট্রিক অক্সাইড NO স্থানভিত্তিক ঘনত্ব বেড়ে গেছে, ফলে বায়ু দূষণের সম্ভাবনা এবং পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাওয়া অবশ্যম্ভাবী। 2 নম্বর পয়েন্ট, বিভিন্ন অঞ্চলের মাটি এবং বিভিন্ন নদী আর হ্রদের জলের প্রভূত অম্লীকরণ। অ্যাসিড বৃষ্টি, কলকারখানার অ্যাসিড মিশ্রিত জল, রাসায়নিক সার ইত্যাদি মেশার ফলে মাটি এবং নদী ও হ্রদের জলের অম্লতা বৃদ্ধি পায়। অধিক আম্লিক মাটি ফসল চাষের ক্ষতিকারক। জল অধিক অম্ল হয়ে পড়লে জলদূষণ ঘটবে এবং জলজ উদ্ভিদ ও প্রাণীর মৃত্যু ঘটবে। তোমরা এই উত্তরটা আরেকবার দেখে নাও। তোমরা এই উত্তরগুলো মুখস্থ করলে শুধু যে তোমাদের এই প্রশ্নে উত্তর নয়, তোমাদের এই লাইনগুলো থেকে যদি কোনো ছোট প্রশ্ন আসে MCQ SAQ, তার উত্তরও কিন্তু তোমরা লিখতে পারবে। 3.14 প্রশ্ন, ভারতবর্ষে ক্রমবর্ধমান ক্যান্সারের প্রবণতার পিছনে পরিবেশের ভূমিকা আলোচনা করো। ক্যান্সার রোগটি জিন ও পরিবেশগত কারণে সমন্বয়ে ঘটে থাকে। ভারতবর্ষে ক্রমবর্ধমান ক্যান্সারের প্রবণতার পিছনে পরিবেশের ভূমিকা হলো নিম্নলিখিত। কীটনাশক ও আগাছানাশক, পরিবেশগত অধিবিষ, তামাক সেবন, ধূমপান, তেজস্ক্রিয় পদার্থ, রাসায়নিক দূষক, প্লাস্টিক দ্রব্য। তোমরা যদি বোঝো কীটনাশক ও আগাছানাশক, এইগুলো পয়েন্টগুলো আমি দিয়েছি, তোমরা এই বিষয়ে কিন্তু অল্প 2 লাইন করে লিখতে পারো, কিন্তু তাহলে এটা 2 মার্কসের প্রশ্নের জন্য অনেক বড় হয়ে যাবে, সেজন্য আমি শুধু পয়েন্টসগুলো লিখেছি। 3.15 প্রশ্ন, জীবদায়ী ঔষধ প্রস্তুতিতে জীববৈচিত্র্যের গুরুত্ব অপরিসীম, ইহা আলোচনা করো। ইহা সাঁতরা পাবলিকেশন বইয়ের 127 নম্বর পৃষ্ঠাতে খুব ভালোভাবে রয়েছে, তোমরা এটা লিখতে পারো। মানুষের রোগ নিরাময় ও স্বাস্থ্য রক্ষায় ভেষজ উদ্ভিদের ভূমিকা অপরিসীম। মরফিন, কুইনাইন, রেসারপিন, ভ্যাসিসিন প্রভৃতি উপক্ষার বিভিন্ন ভেষজ উদ্ভিদ থেকে পেয়ে থাকি, যেমন সর্পগন্ধার মূল থেকে রেসারপিন, সিঙ্কোনা গাছের ছাল থেকে কুইনাইন। এইভাবে তোমরা কয়েকটা উদাহরণ দিলে। এবং এরপরে যে কুইনাইন ম্যালেরিয়া রোগে এবং রেসারপিন উচ্চ রক্তচাপের ওষুধ, ডাটুরিন হাঁপানির ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। এই যে এখানে যে উদ্ভিদগুলো এবং তাদের যে ভেষজ উদ্ভিদগুলোর নাম রয়েছে, সেখান থেকে যে ওষুধগুলো পাওয়া যাচ্ছে, এগুলো কয়েকটা লিখলেও কিন্তু তোমাদের হবে। তোমরা তাও এটা একবার দেখে নাও, যদি বোঝো স্ক্রিনশটও তুলে নিতে পারো। 3.16 প্রশ্ন, বিভিন্ন রাজ্যে বন্যপ্রাণীর সংরক্ষণে বন দপ্তরকে করা JFM এর সক্রিয় ভূমিকা আলোচনা করো। বিভিন্ন রাজ্যে বন্যপ্রাণী সংরক্ষণে বন দপ্তরকে করা JFM এর ফুল ফর্ম হলো জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। এর সক্রিয় ভূমিকা হলো নিম্নলিখিত।
1 নম্বর, বিভিন্ন রাজ্যে বন্যপ্রাণী সংরক্ষণে রাজ্য বন দপ্তরকে সক্রিয় সহযোগিতা করে JFM কমিটি। বনে চোরা শিকারের ঘটনা তাৎক্ষণিক বন দপ্তরকে জানানোর কাজ করে JFM কমিটি। 3 নম্বর, দাবানল, বেআইনি পশুচারণ, বনভূমি বিনাশের প্রচেষ্টা, বেআইনি খনন কার্য রোধে প্রাথমিকভাবে বন দপ্তরকে তা জানানো ও সংশ্লিষ্ট কাজে বন দপ্তরের সঙ্গে JFM কমিটি কাজ করে থাকে। 3.17 প্রশ্ন, সিংহ সংরক্ষণে সফল একটি প্রকল্পের নাম ও অবস্থিতি উল্লেখ করো। সিংহ সংরক্ষণে সফল একটি প্রকল্পের নাম হলো গির লায়ন ফরেস্ট এবং এর অবস্থিতি হলো গুজরাট। আর তোমরা যখন উত্তর লিখবে, সেটা তোমাদের SAQ হোক অথবা 2 মার্কসের এবং 5 মার্কসের, যখনই উত্তর লিখবে অতি অবশ্যই পূর্ণ বাক্যে লিখবে। এখানে আমি যেমন প্রকল্পের নাম অবস্থিতি লিখেছি, তোমাদের কিন্তু লিখতে হবে সিংহ সংরক্ষণে সফল একটি প্রকল্পের নাম ও অবস্থিতি হলো বলে প্রকল্পের নাম লিখবে, অবস্থিতি লিখবে। এবং এইভাবে তোমরা যদি উত্তর লেখো তাহলে কিন্তু তোমরা ফুল মার্কস পাবে। তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক তোমাদের সবার জন্য আমি এবং আমাদের সকলের চ্যানেল স্টাডি ফর এডুকেশনের পক্ষ থেকে রইল বেস্ট অফ লাক। এবং ভিডিওটি যদি খুব ভালো লাগে, উপকারে আসে, একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও। এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও।